বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যা আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন্ট করেছো এবং অন্য যে সকল সদস্যবৃন্দ আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন্ট আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান এই কোভিড মহামারী সময়ে সম্মুখ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বিদায় তোমাদের সমস্যা এবং পড়ালেখার বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণ করে পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা, উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেবের বাস্তবায়ন এবং সর্বোপরি সকল শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের ছাত্রীবৃন্দকে পড়ালেখার সঙ্গে সংস্পর্শে রাখার জন্য এবং যাতে করে তোমাদের পড়ালেখার ক্ষতি না হয়, সেই ক্ষতিকে কিছুটা হলেও আমরা হ্রাস করার জন্য, অর্থাৎ তোমাদেরকে পড়ালেখার টেবিলে ফিরে নেওয়া আসার জন্য পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমরা অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করেছি। এর মধ্যে তোমরা জেনেছ আমরা বিভিন্নভাবে ক্লাস নিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। তো আমি আজকে ফেসবুক লাইভে এসে আমি তোমাদেরকে আমাদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুনাব্বর হোসেন স্যার হিসাব বিজ্ঞান বিষয়টি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রটি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং আমরা সুস্থ থেকে আমাদের দৈনন্দিন কাজগুলো করতে পারছি। আমরা এই জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার এই ফেসবুক লাইভে আছো, প্রত্যেকে কমেন্টে তোমাদের নাম এবং কলেজ রোল নম্বরটি লিখে দিবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের আজকের এই বিষয় সম্পর্কে, আমাদের আজকের অধ্যায়টি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, আজকের ক্লাস সম্পর্কে কোনো তোমাদের প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে প্রশ্নটি পড়বে। আমি পরবর্তীতে কমেন্টে ঢুকে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন তোমরা পড়ালেখার মধ্যে না থাকার কারণে তোমাদের পড়ালেখা থেকে অনেক পিছিয়ে পড়ছো। তোমাদেরকে আমি অনুরোধ করব, যখনই আমাদের এই লকডাউন অবস্থা থেকে পরিত্রাণ পাবো, যখন আমাদের স্কুল কলেজগুলো খুলে দিবে, সাথে সাথে আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। অতএব তোমরা অযথা সময় নষ্ট না করে বাসায় বসে তোমরা নিয়মিতভাবে প্রতিটি বিষয়ের উপর সমান গুরুত্ব দিয়ে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। যেহেতু কলেজ যে সময়টা তোমাদের যেত, ওই সময়টাকে তোমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করবে নিয়মিতভাবে পড়ালেখার মধ্যে নিজেকে নিয়োজিত রাখার জন্য, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমরা পড়ালেখার জন্য অনেকটা এগিয়ে যাবে। আর যদি তোমরা এই সময় পড়ালেখা না করো, তাহলে তোমরা পিছিয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে তোমাদের শুভ কামনা করি এবং তোমাদের আগামী দিনগুলোর সুস্বাস্থ্যতা কামনা করে আমি আজকে আমার নিয়মিত ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা আমাদের কলেজ এই ফেসবুক গ্রুপে আমাদের রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী আমরা শিক্ষকরা ক্লাস দিব। যে যে সময় আমাদের রুটিনের সময় আছে, তোমরা ওই সময় অনুযায়ী আমাদের এই গ্রুপে জয়েন করবে। তোমরা দেখবে আমাদের নোটিশগুলো নিয়মিত গ্রুপে ঢুকে পড়বে এবং সেই নোটিশ অনুযায়ী আমাদের ক্লাস টাইমটা যখন হবে, তোমরা সেই ক্লাস অনুযায়ী ক্লাসে জয়েন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে অধ্যায়টি আলোচনা করতে আসছি, সে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব। এটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়। আমি আবারও বলছি, এটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব। এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবে, এটি অবশ্যই প্রত্যেকটা বছর বোর্ড পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়। অতএব তোমরা এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অধ্যায়টি করবে এবং তার সাথে সাথে আমি যে বাড়ির কাজ দেব, তোমার বাড়ির কাজটি নিয়মিতভাবে করে আমার কমেন্ট বক্সে আপলোড করবে। আমি প্রত্যেকের হোমওয়ার্ক দেখব। আমি মাঝে মাঝে পরীক্ষা নিব
পরীক্ষাগুলো তোমরা প্রত্যেকে নিয়মিত অ্যাটেন্ড করবে। তো আমি তোমাদেরকে এখন আমার নিয়মিত ক্লাসের মধ্যে নিয়ে যাচ্ছি। তোমরা বোর্ডের দিকে তাকাও। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব। আমরা যে কোনো অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে আগে অধ্যায়টা সম্পর্কে ডিসক্রিপশন, বর্ণনা করা দরকার। আসলে আমি কি অধ্যায় শিখছি, এই অধ্যায়টা কাকে বলা হয়। আমি প্রথমে দেখো দৃশ্যমান এই শব্দটা বিশ্লেষণ করছি। দৃশ্যমান যেটা দেখা যায়, যেটা ছোঁয়া যায় এবং যেটা অনুভব করা যায়, যেটা আমরা প্রত্যেকে দেখতে পাই, যেটা আমরা প্রত্যেককে স্পর্শ করতে পারি, যেটা আমরা অনুভব করতে পারি, এটাকে দৃশ্যমান বলা হয়। আর অদৃশ্যমান আমরা যে সকল বিষয়টা দেখতে পাই না, আমরা যে সকল বিষয়টা ছুঁতে স্পর্শ করতে পারি না, আমরা যে সকল বিষয়টা অনুভব করতে পারি, এই সকল বিষয়কে আমরা অদৃশ্যমান বলতে পারি। পরে আছে সম্পত্তি। সম্পত্তি কাকে বলা হয় তোমরা জানো। আমরা অর্থ ব্যয়ের মাধ্যমে যখন কোনো একটি বিষয় গ্রহণ করি এবং উক্ত বিষয়টি ভোগ বা ব্যবহারের মাধ্যমে সেখান থেকে সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারি, এ ধরনের বিষয়কে আমরা সম্পত্তি বলতে পারি। তাহলে আমাদের এরপরে হিসাব হলো এই যে সম্পত্তিকে আমরা অ্যাকাউন্টস আকারে উপস্থাপন করব। তাহলে আমি পরিপূর্ণভাবে ব্যাখ্যাটা করছি। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব, অর্থাৎ যে সকল সম্পত্তি দেখা যায় এবং ধরা যায়, ছোঁয়া যায় বা অনুভব করা যায় বা স্পর্শ করা যায়, এই সকল সম্পত্তি এবং যে সকল সম্পত্তি ধরা যায় না, ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, এই সকল সম্পত্তির জন্য যে হিসাবটা প্রস্তুত করা হয় সেটাকে আমরা বলতে পারি দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব। আমি দৃশ্যমান সম্পত্তির কথা বলবো, যেমন আসবাবপত্র, চেয়ার, টেবিল, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, এই যে বিষয়গুলো, ধরো তোমার একটা মোবাইল সেট, তোমার একটা টিভি, একটা ল্যাপটপ, এই যে বিষয়গুলো যেগুলো আমরা ধরতে পারছি, যেগুলো আমরা ছুঁইতে পারছি, যেগুলো আমরা অনুভব করতে পারছি, এই সম্পত্তিকে আমরা স্থায়ী সম্পত্তি অর্থাৎ দৃশ্যমান সম্পত্তি বলতে পারি। আর যে সকল সম্পত্তিগুলো আমরা ধরতে পারি না, আমরা স্পর্শ করতে পারি না কিন্তু অনুভব করতে পারি, এ সকল সম্পত্তিকে আমরা অদৃশ্যমান সম্পত্তি বলতে পারি। যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, গ্রন্থস্বত্ব, এই সকল বিষয়গুলো তোমরা ধরতে পারবে না, তোমরা স্পর্শ করতে পারবে না কিন্তু তোমরা অনুভব করতে পারবে। এই ধরনের সম্পত্তিকে আমরা অদৃশ্যমান সম্পত্তি বলতে পারি। তাহলে আজকের এই অধ্যায়টার মূল আলোচ্য বিষয়, অধ্যায়টার নাম দৃশ্য ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব। দৃশ্যমান সম্পত্তি কাকে বলা হয় তোমরা জানলা, আর দৃশ্যমান সম্পত্তিগুলো কি কি তা তোমরা জানলা, অদৃশ্যমান সম্পত্তি কি তা তোমরা জানলা, তার উদাহরণটা আমি দিয়েছি। আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার আমি রিভিউ করছি। আজকের অধ্যায়টার নাম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব। যে সকল সম্পত্তিগুলো ধরা যায় বা ছোঁয়া যায় বা স্পর্শ করা যায় এবং অনুভব করা যায়, যার বাস্তব মূল্য রয়েছে, এবং যে সকল সম্পত্তি স্থায়িত্ব ভিত্তিতে পরিচালিত হয়, এই সকল সম্পত্তিকে আমরা দৃশ্যমান সম্পত্তি বলি। যেমন আসবাবপত্র, চেয়ার, টেবিল, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, এগুলো সব স্থায়ী সম্পত্তি। তোমার একটা মোবাইল আছে, এটাও আমরা দৃশ্যমান সম্পত্তি বলবো। তোমার একটা ল্যাপটপ আছে, এটাকে দৃশ্যমান সম্পত্তি বলবো। আর অদৃশ্যমান সম্পত্তি যে সকল সম্পত্তি ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়, এ ধরনের সম্পত্তিকে আমরা অদৃশ্যমান সম্পত্তি বলতে পারি। যেমন সুনাম। সুনাম তুমি দেখতে পাবে না, ছুঁতে পারবে না কিন্তু অনুভব করতে পারবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি একটা মিষ্টি দিয়ে উদাহরণ দিচ্ছি। তুমি দেখো বাজার অনেক রকমের মিষ্টি আছে, আবার সর্বোচ্চ আমাদের দেশের ক্ষেত্রে প্রিমিয়াম সুইটসটা খুব নাম করা মিষ্টি। তুমি কিন্তু এই নর্মাল যে মিষ্টিগুলো আছে তার দাম যদি 300 টাকা কেজি হয়, কিন্তু প্রিমিয়াম সুইটসের ওই একই মিষ্টি হয়তো 700-800 টাকা কেজি। কারণ কি? কারণ হলো ওই প্রিমিয়াম সুইটসের সুনাম রয়েছে। এটা তুমি দেখতে পারছো না সুনামটা, কিন্তু তুমি প্রিমিয়ামের নাম শুনে সবাই এটাকে ব্যবহার করে ভালো বলে, এটা নাম শুনে তুমি এটা গ্রহণ করেছো, এটা সুনাম। এই জন্য যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অদৃশ্যমান সম্পদ। অর্থাৎ সুনাম আছে, প্যাটেন্ট আছে, ট্রেডমার্ক আছে, গ্রন্থস্বত্ব আছে, এগুলো সব অদৃশ্যমান সম্পত্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে এই যে অধ্যায়টা আলোচনা করব, আমি তোমাদের সামনে অধ্যায়টা নিয়ে ডিসকাশন করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি যাব তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো। সেটা হলো তোমরা জানো তোমাদের পরীক্ষা সিস্টেম সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুইটা। আমাদের নৈর্ব্যক্তিকটা জানতে হবে। নৈর্ব্যক্তিকটা যদি ভালো জানতে হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ভিতরগত থিওরিটিক্যাল পড়াগুলো ঠিকমতো পড়তে হবে। যদি থিওরিগুলো তোমার ঠিকমতো পড়ো বা জানো, তাহলে তুমি নৈর্ব্যক্তিকের অ্যান্সারটা ঠিকমতো দিতে পারো। আর যদি তোমরা শুধুমাত্র ওই বইয়ের শেষে যে নাম করা
কয়েকটা প্রশ্ন আছে, বোর্ডের কোশ্চেন আছে বা টেস্ট পেপার থেকে দেখে দেখে পড়ো, এক্ষেত্রে তুমি কিন্তু কোনো মতেই ফুলফিল কোশ্চেন আনসার করতে পারবে না। হয়তো 15টা বা 16টা কমন পড়বে, বাকিগুলো কমন পড়বে না। অতএব তোমাকে 30টা নৈর্ব্যক্তিক যদি কমন পড়তে হয়, তোমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে, থিওরিটিক্যাল আলোচনাগুলো করতে হবে। তো যাই হোক, আমি তোমাদের বলবো প্রত্যেকে বইয়ের ভিতরে তোমার মার্কিং কালি দিয়া, অর্থাৎ তোমার পেন্সিল দিয়ে দাগিয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন দৃশ্যমান অদৃশ্যমান যে সম্পদটা আছে, এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা থেকে আমরা কি কি জানতে পারবো, আমাদের শিখন ফলটা কি, এটাকে বলে শিখন ফল। অর্থাৎ তুমি যখন কোনো অধ্যায় পড়বা, তোমার প্রথমেই জানতে হবে আমি যে অধ্যায়টা পড়ছি, অধ্যায়টা কাকে বলা হয় এবং অধ্যায় থেকে আমি কি কি জানতে পারবো। মনে রাখতে হবে আমি কি পড়তে যাচ্ছি, এটা আমাকে আগে জানতে হবে। তাহলে আমি কি জানতে পারবো, আমার শিখন ফলটা কি। অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি যে অধ্যায়টা আমি তোমাদের করাচ্ছি, এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি অধ্যায় থেকে আমার শিখন ফলটা কি সেটা জানতে হবে। আমরা একটু শিখন ফলের দিকে চলে যাই। আমি তোমাদেরকে বলবো আমাদের অধ্যায়ের শেষে তোমরা শিক্ষার্থীরা যে শিখন ফলটা জানতে পারবে, সেটা আমি তোমাদের সামনে এখন একটু ডিসকাশন করছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের শিখন ফলটা হচ্ছে এই অধ্যায়ের শেষে আমরা শিক্ষার্থীরা আমরা জানতে পারবো স্থায়ী সম্পত্তির মূল্যায়ন করতে হবে কিভাবে, সেটা জানতে পারবো। অবচয় ধার্য করতে হবে কিভাবে, অবচয় ধার্যের কারণ জানতে পারবো, তা ব্যাখ্যা করতে পারবো। অবচয় ধার্যের পদ্ধতিগুলো কি সেটা আমরা জানতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। সম্পত্তি হিসাব কিভাবে করতে হয়, অবচয় হিসাব কিভাবে করতে হয়, পুঞ্জীভূত অবচয় হিসাব কিভাবে করতে হয় এবং এটা যথাযথ পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ পদ্ধতিটা আমরা জানতে পারবো। এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো স্থায়ী সম্পত্তি বিক্রয় এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়ের জন্য লাভ বা ক্ষতির পরিমাণ জানতে পারবো। আর এই অধ্যায় থেকে আরো জানতে পারবো প্রাকৃতিক সম্পদ ও অদৃশ্যমান সম্পত্তির ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে কথাগুলো তোমাকে বললাম, এটা আমি আমাদের এই ফেসবুক গ্রুপে আমি এটা আপলোড করে দিয়েছি। আমি যখনই তোমাদের ক্লাস দিব, যে বিষয়টার উপরে ক্লাস দিব তার বিষয়গুলো আমি তোমাদেরকে আপলোড করে দেবো। তোমরা অবশ্যই মোবাইল থেকে এটা আপলোডটাকে তোমরা কপি করে নেবে, কপি করে তোমরা একটা খাতায় লিখে নেবে। আমি তোমাদেরকে আজকে যে অধ্যায়টুকু আলোচনা করবো, যতটুকু আলোচনা করতেছি, সম্পূর্ণটা আমি আমাদের গ্রুপে, এই ফেসবুক গ্রুপে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই মোবাইল থেকে এটা কপি করে নিবে এবং আমি আজকে এই ক্লাসের সাথে সাথে আমি তোমাদেরকে স্ক্রিনে, অর্থাৎ আমার যে ল্যাপটপ স্ক্রিন আছে, এখান থেকে তোমাদেরকে আমি আলোচনাটা ছবি তুলে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এই অধ্যায় থেকে কি জানতে পারবো, এই অধ্যায় শেষে আমাদের শিখন ফলটা কি হবে, আমি শিখন ফলটা তোমাদের একটু স্ক্রিনে দেখাচ্ছি। আমরা একটু স্ক্রিনে দেখাতে পারি আমাদের শিখন ফলটা কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের শিখন ফলটা আছে হলো, এই অধ্যায় শেষে তোমরা জানতে পারবে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে পারবে। প্রথমে হচ্ছে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে পারবে, তারপরে অবচয় ধার্যের কারণ ব্যাখ্যা করতে পারবে, অবচয় ধার্যের কারণ ব্যাখ্যা করতে পারবে, অবচয় ধার্যের পদ্ধতি কি সেটা বর্ণনা করতে পারবে, সম্পত্তি হিসাব, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব যথাযথ পদ্ধতি অনুযায়ী প্রস্তুত করতে পারবে, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি এটা তোমরা কারণ নিরূপণ করতে পারবে, প্রাকৃতিক সম্পদ ও অদৃশ্যমান সম্পদের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে কি কি জানতে পারবো সেটা আমরা এখন বুঝলাম, যে অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়টা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো অধ্যায় শিখতে গেলে আমরা আসলে কি কি বিষয় এখান থেকে শিখতে পারবো। তাহলে আমি জানতে পারলাম যে অধ্যায় থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে শিখতে পারবো। তাহলে সেই অনুযায়ী প্রিয় শিক্ষার্থী, অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে। আমরা যে কোনো অধ্যায় যখন পড়বো, অধ্যায় থেকে বেছে বেছে যে শব্দগুলো আমাদের বেশি বারবার আমাদের লিখতে হবে, যে শব্দগুলো আমাদের বারবার ব্যবহার করতে হবে, অঙ্ক করতে গেলে যে ওয়ার্ডগুলো আমাকে লিখতে হবে, যেটাকে ইংরেজিতে বলা হয় কি অফ ওয়ার্ড, কি ওয়ার্ড, অর্থাৎ যেটাকে বলা হয় গুরুত্বপূর্ণ শব্দ। এই গুরুত্বপূর্ণ শব্দগুলো জানতে হবে। তোমরা যে কোনো অধ্যায় যখন পড়বে, তখন ওই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আগে জানতে হবে। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, এই যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দগুলো কি, যে শব্দগুলো তোমাকে বারবার ব্যবহার করতে হবে, অঙ্ক করতে গেলে লাগবে, নৈর্ব্যক্তিকে লাগবে, এই গুরুত্বপূর্ণ কিগুলো তোমাকে আমি বলে দিচ্ছি। আমি প্রথমে বলে দিচ্ছি, পরে তোমাকে আমি আবার স্ক্রিনে দেখাবো। আমাদের গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো দৃশ্যমান সম্পদ, দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ, অবচয়, অবচয়যোগ্য মূল্য, স্থায়ী সম্পদ, সম্পদের ক্রয় মূল্য,
আনুমানিক আয়ুষ্কাল, পেটেন্ট, সুনাম, প্রাকৃতিক সম্পদ, ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমি তোমাদের যেটা বলেছিলাম, আমাদের যে গুরুত্বপূর্ণ শব্দটা আমাদের আছে, অর্থাৎ কি অফ ওয়ার্ড বলা হয়, এই কি অফ ওয়ার্ডগুলো আবার আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। কি অফ ওয়ার্ড এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ, অবচয়, অবচয়যোগ্য মূল্য, স্থায়ী সম্পদ, সম্পদের ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল, পেটেন্ট, সুনাম, প্রাকৃতিক সম্পদ, ভগ্নাবশেষ মূল্য, নিঃশেষীকরণ, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমি একটু তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ল্যাপটপ স্ক্রিনে একটু তোমরা দেখো কি আমাদের গুরুত্বপূর্ণ শব্দগুলো কি কি আছে। তোমরা একটু দেখো গুরুত্বপূর্ণ শব্দ লেখা আছে দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ, অবচয়, অবচয়যোগ্য মূল্য, স্থায়ী সম্পদ, সম্পদের ক্রয় মূল্য, আনুমানিক আয়ুষ্কাল, প্যাটেন্ট, সুনাম, প্রাকৃতিক সম্পদ, ভগ্নাবশেষ মূল্য, নিঃশেষীকরণ, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দগুলো তোমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম দৃশ্যমান সম্পত্তি কি, অদৃশ্যমান সম্পত্তি কি, এর মধ্যে আমরা কি কি শিখতে পারবো এবং আমাদের গুরুত্বপূর্ণ শব্দগুলো কি। আমি এবার তোমাদের আরেকটু অ্যাডভান্স সামনের দিকে নিয়ে যাব। আমি তোমাদেরকে বলবো এই যে স্থায়ী, আমরা যেটাকে দৃশ্যমান সম্পত্তি বলি, এই দৃশ্যমান সম্পত্তিকে আমরা আবার আরেকটা নামে নামাঙ্কিত করতে পারি, যার নাম হলো স্থায়ী সম্পদ। কি নাম? আবার বলছি, আমরা এটাকে আরেকটা নামে নামাঙ্কিত করতে পারি, যার নাম হলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তি এটা আমি কেন তোমাদের সামনে নিয়ে আসলাম, কারণ তোমরা দেখেছো এই অধ্যায় থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো স্থায়ী সম্পত্তির হিসাব মূল্যায়ন, স্থায়ী সম্পত্তির মূল্য নির্ণয়। এই অধ্যায় থেকে আমাকে সবার প্রথমে জানতে হবে স্থায়ী সম্পত্তির মূল্য নির্ণয়। স্থায়ী সম্পত্তির মূল্যটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আগে জানতে হবে স্থায়ী সম্পত্তি কাকে বলা হয়। স্থায়ী সম্পত্তি বলা হয় পুরো ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন কোনো সম্পত্তি গ্রহণ করে বা অর্জন করে, এই সম্পত্তিগুলো একটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করে এবং যে সম্পত্তিটা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা হয় না, শুধু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় এবং ব্যবহার করার পরে সম্পত্তির আয়ুষ্কাল শেষে সম্পত্তিকে আবার পরিহারকরণ করা হয়। এই যে স্থায়িত্বের ভিত্তিতে, দীর্ঘ সময়ের ভিত্তিতে এবং যে সম্পত্তি ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায়, এই যে সম্পত্তি গ্রহণ করা হলো তাকে আমরা স্থায়ী সম্পত্তি বলতে পারি। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো দালান কোঠা, এগুলো স্থায়ী সম্পত্তি। আর স্থায়ী সম্পত্তির যে বুঝবো আমরা কিভাবে, স্থায়ী সম্পত্তির একটা বৈশিষ্ট্য আছে। স্থায়ী সম্পত্তির বৈশিষ্ট্য হলো যে সকল স্থায়ী সম্পত্তি তাকে বলা হয় যেগুলোর জীবনকাল 1 বছরের বেশি সময় ধরে চলে, যেগুলো পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয় না এবং যেগুলো ব্যবসায় পরিচালনার কাজে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহারের জন্য অর্জন করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, স্থায়ী সম্পত্তি কাকে বলা হয় সেটা আমি সংজ্ঞা দিয়েছি। স্থায়ী সম্পত্তি আমি বুঝবো কিভাবে এটা স্থায়ী সম্পত্তি। আমার বোঝার উপর হলো যে সকল সম্পত্তির জীবনকাল 1 বছরের সময় বেশি, যেগুলো পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয় না, আর যে সকল সম্পত্তি ব্যবসায় পরিচালনার জন্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ের কাজে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আবার একটু এই যে আলোচনা করলাম স্থায়ী সম্পত্তি কাকে বলা হয় এবং স্থায়ী সম্পত্তির যে শ্রেণীবিন্যাস বা বৈশিষ্ট্য, এটা একটু তোমাকে দেখাবার জন্য আবার আমি তোমাদেরকে একটু মোবাইল আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আবার এই যে তোমরা খেয়াল করো, এখানে আছে স্থায়ী সম্পত্তি। আবার এই আঙ্গুলটার দিকে তোমরা দেখো, এখানে আছে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তির ধারণা দেখো, স্থায়ী সম্পত্তি কাকে বলা হয়েছে? স্থায়ী সম্পত্তি বলা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান দীর্ঘদিন ব্যবহারের জন্য ও পুনঃবিক্রয় না করার উদ্দেশ্যে যে সম্পদ ক্রয় বা তৈরি করা হয় তাকে স্থায়ী সম্পত্তি বলা হয়। আরও বিশুদ্ধভাবে বললে আমরা বলতে পারি স্থায়ী সম্পদ বলতে একটি
প্রতিষ্ঠানের সকল প্রকার দৃশ্যমান বা অদৃশ্যমান সম্পদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে বোঝায়, যা দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে। এটা হলো আমার স্থায়ী সম্পত্তির সংজ্ঞা। এবার স্থায়ী সম্পত্তি বুঝবো কীভাবে? এটা স্থায়ী সম্পত্তি একটু দেখো। স্থায়ী সম্পত্তি হলো যেগুলোর জীবনকাল বা যে সকল সম্পত্তির জীবনকাল 1 বছরের বেশি সময়, যেগুলোর পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয় না এবং যেগুলোর ব্যবসায় পরিচালনার কাজে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহারের জন্য অর্জন করা হয়, এগুলো হলো স্থায়ী সম্পত্তি। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একই সাথে তোমাদেরকে একটু বলবো, তোমরা দেখো আমাদের এখানে এই স্থায়ী সম্পত্তির শ্রেণীবিন্যাসটা, অর্থাৎ স্থায়ী সম্পত্তির শ্রেণী বিভাগটা, কোন কোন সম্পত্তিগুলি স্থায়ী সম্পত্তি তোমরা একটু দেখো। কোন কোন সম্পত্তিগুলি স্থায়ী সম্পত্তি আমি দেখাচ্ছি। স্থায়ী সম্পত্তির শ্রেণী বিভাগ, এখানে বলা হয়েছে স্থায়ী সম্পদকে বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। স্থায়ী সম্পদকে বিভিন্ন নামে অভিহিত করা থাকে। কি কি সম্পত্তির নামগুলো? 1, যন্ত্র সম্পদ, ইংরেজিতে যেটাকে বলা হয় প্ল্যান্ট অ্যাসেট, যন্ত্র সম্পদ যেটাকে প্ল্যান্ট অ্যাসেট বলা হয়। 2 নম্বরে যন্ত্র সরঞ্জামাদি সম্পদ, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। 3 নম্বরে পরিসম্পদ ও যন্ত্র ও সরঞ্জামাদি, যেটাকে প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট ইকুইপমেন্ট বলা হয়। 3 নম্বরে ব্লক অ্যাসেটস, যেটাকে ব্লক সম্পদ বলা হয়। তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, যেটাকে লং টার্ম অ্যাসেটস বলা হয়। তারপরে অচলতি সম্পদ, যেটাকে নন কারেন্ট অ্যাসেট বলা হয়। এগুলো হলো আমাদের স্থায়ী সম্পদের শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থী, আমি স্থায়ী সম্পদকে যে ভাগ করা হয়েছে, ভাগটাকে আমি যেভাবে দেখাতে পারি, তোমরা একটু এই আমাদের এই একটা চার্ট দেওয়া আছে, আমি একটা চার্ট করেছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু চার্টটার দিকে দেখো। এই যে চার্টটা দেখো, চার্টটা বলা হয়েছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো দৃশ্যমান সম্পদ, একটা হলো অদৃশ্যমান সম্পদ, একটা হলো প্রাকৃতিক সম্পদ। আমি কিন্তু পর্যায়ক্রমে অঙ্কের দিকে চলে যাচ্ছি। তোমরা যারা লাইভে আছো তারা একটু ধৈর্য ধারণ করবে, কিছুক্ষণের মধ্যে আমরা অঙ্কে চলে যাব। আগে থিওরিটিক্যাল আলোচনা করছি তোমাদের সুবিধার্থে, এরপরে পর্যায়ক্রমে আমি ম্যাথের মধ্যে যাব। কারণ কোনো একটা ম্যাথ করাইতে গেলে তার থিওরিটা তুমি যদি না জানো, তাহলে তুমি শুধু ম্যাথ করে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। কারণ মনে রাখবা, জব মার্কেটে বলো, চাকরি মার্কেটে বলো, ভাইবা বলো, ভার্সিটি পরীক্ষা বলো, কোনো জায়গায় অঙ্ক কিন্তু আসে না। সব জায়গায় এই সকল থিওরিটিক্যাল বিষয়গুলোর উপর ভিত্তি করে পরীক্ষা হয়, ভাইবা হয়। অতএব থিওরিটিক্যালগুলো ভালো করে জেনে তারপরে আমরা ম্যাথের মধ্যে যাব। আমি কিছুক্ষণের মধ্যেই ম্যাথে চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে। তোমরা আগে থিওরিটিক্যালগুলো দেখো। তাহলে দেখো কি বলা হয়েছে, আমি আবার বলছি আমাদের স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে কি আছে? দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ, প্রাকৃতিক সম্পদ। দেখো আমি দৃশ্যমান সম্পদ কাকে বলে একটু বলি। দৃশ্যমান সম্পদ হচ্ছে হলো যে সকল স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব রয়েছে, অর্থাৎ যা ধরা যায় বা ছোঁয়া যায়, এবং এদেরকে দৃশ্যমান সম্পদ বলে। যেমন দালান কোঠা, কলকব্জা যন্ত্রপাতি, আসবাবপত্র, ভূমি, যানবাহন ইত্যাদি। আমি তোমাদেরকে বলছি যে এটা হলো আমাদের কি? দৃশ্যমান সম্পদ। তারপরে হচ্ছে আমাদের অদৃশ্যমান সম্পদ, যেটাকে ইনটেনজিবল অ্যাসেটস বলা হয়। অদৃশ্যমান সম্পদ কাকে বলা হয়? যে সকল স্থায়ী সম্পদ তার বাস্তব অস্তিত্ব নেই কিন্তু ধরা ছোঁয়া যায় না। আমি আবার বলি, যে সকল স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ ধরা বা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। আবার বলছি, যে সকল স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ ধরা বা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, এদেরকে অদৃশ্যমান সম্পদ বলে। যেমন সুনাম, গ্রন্থস্বত্ব, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে আমাদের অধ্যায়টার নাম কিন্তু অবচয় না। আমরা অনেকে বলি অবচয় চ্যাপ্টার, এটা ভুল। অধ্যায়ের নাম হলো দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি। আমরা কোনো মতেই চ্যাপ্টারটার নামকে অবচয় চ্যাপ্টার বলবো না, আমাদের চ্যাপ্টারটার নাম দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি। তারপরে আমরা ওই দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির একটা পার্ট হলো অবচয়, এরপর আমরা অবচয় চ্যাপ্টারে চলে যাব। অবচয় আমরা অঙ্ক করব, কিন্তু আমাদের চ্যাপ্টারটার নাম দৃশ্যমান অদৃশ্যমান। তাহলে চ্যাপ্টারের সংজ্ঞা অনুযায়ী আমি কিছুক্ষণ আগে তোমাদের দৃশ্যমান সম্পদ দেখালাম, এখন অদৃশ্যমান সম্পদ দেখো। আবার তাহলে কি হলো? অদৃশ্যমান সম্পদ হলো যে সকল সম্পদের বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ ধরা বা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, এদেরকে অদৃশ্যমান সম্পদ বলে। যেমন সুনাম, গ্রন্থস্বত্ব, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, স্থায়ী সম্পত্তির আর একটা ভাগ হলো কি দেখো তোমরা? প্রাকৃতিক সম্পদ। কি বলা হয়েছে? প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদটা হলো এই যে প্রাকৃতিক সম্পদ কাকে বলা হয়? প্রকৃতি থেকে যে সম্পদ আহরণ করা হয় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। আবার বলছি, প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ আহরণ করা হয়
তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন কয়লা খনি, কয়লা মাইন, তেল খনি, অয়েল ফিল্ড, প্রাকৃতিক বনাঞ্চল, ফরেস্ট ইত্যাদি। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রাকৃতিক সম্পদ। আমি আবার বলছি, প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে যে সকল সম্পদ আহরণ করা হয় তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। এই প্রাকৃতিক সম্পদের উদাহরণ যেমন কয়লা খনি, ইংরেজিতে কয়েল মাইন বলা হয়, তেল খনি বা তেল ক্ষেত্র যাতে অয়েল ফিল্ড বলা হয়, আর প্রাকৃতিক বনাঞ্চল যেটাকে ফরেস্ট ইত্যাদি বলা হয়। এটা হলো আমাদের প্রাকৃতিক সম্পদের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, এই প্রাকৃতিক স্থায়ী সম্পত্তি আমাদের আমরা আবার একটু কথাগুলো তোমরা শোনো, আমি আবার ক্লিয়ার করছি তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই স্থায়ী সম্পত্তি যেটা আছে, আমাদের যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি যে অধ্যায় রয়েছে তার মধ্যে আমাদের যে ম্যাথ করতে হবে, এই ম্যাথের মধ্যে প্রথম ম্যাথ যেটা হবে সেটা হলো স্থায়ী সম্পত্তি মূল্যায়ন। তাহলে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে গেলে আমাদের কি জানতে হবে? স্থায়ী সম্পত্তি মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমি এতক্ষণ তোমাদের সামনে যে আলোচনা করলাম দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি, দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তিকে আমাদের অঙ্ক করতে হয়। অঙ্কের মধ্যে তার প্রথম যে অঙ্কটা করতে হয় তার নাম হলো স্থায়ী সম্পত্তির মূল্যায়ন। এজন্য আমি তোমাদেরকে স্থায়ী সম্পত্তির মূল্যায়নের অঙ্ক করাবার আগে তোমাদেরকে বলে দিয়েছি স্থায়ী সম্পত্তি কাকে বলা হয়, স্থায়ী সম্পত্তি কি কি, এটা আমি বললাম। এখন তোমাকে জানতে হবে স্থায়ী সম্পত্তির যদি ম্যাথ করতে হয়, স্থায়ী সম্পত্তির মূল্যায়ন করতে হয়, এটা কিভাবে করতে হবে। তোমাকে ম্যাথের মধ্যে দেওয়া থাকবে, অঙ্কের মধ্যে দেওয়া থাকবে একটা সম্পত্তির নাম থাকবে, সম্পত্তি ক্রয়ের মূল্য দেওয়া থাকবে, সম্পত্তি অর্জনের মূল্য দেওয়া থাকবে, সম্পত্তির বিভিন্ন ব্যয় দেওয়া থাকবে। তোমাকে এই সমস্ত রকমের খরচগুলো, ব্যয়গুলো, সম্পত্তি সংক্রান্ত যত রকমের অর্থ ব্যয় রয়েছে সকল ব্যয়গুলোকে একটি স্ট্রাকচারে এনে তারপরে সম্পত্তির মূল্যগুলো একত্রিত করে তার মোট মূল্যটা নির্ণয় করতে হবে। এটাকে বলা হয় স্থায়ী সম্পত্তি মূল্যায়ন। যে শিক্ষার্থীবৃন্দ, স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে, আগে সম্পত্তির নামগুলো জানতে হবে, যেই মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে গেলে তার সঙ্গে কি কি যুক্ত করতে হবে। তোমরা জানো IAS, আমি একটু লিখে দেখাচ্ছি, IAS যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই IAS সারা পৃথিবীর অ্যাকাউন্টিংটা নিয়ন্ত্রণ করে, সারা বিশ্বের অ্যাকাউন্টিংটা IAS নিয়ন্ত্রণ করে। তাহলে IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলা হলো আন্তর্জাতিক হিসাব মান। এই যে এটা হলো আন্তর্জাতিক, এটা হলো হিসাব, আর এটা হলো মান। প্রিয় শিক্ষার্থী দেখো, IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক হিসাব মান। এই আন্তর্জাতিক হিসাব মান যে সকল ব্যয়গুলোকে স্থায়ী সম্পত্তির সঙ্গে যুক্ত করতে বলছে, এই সকল ব্যয়গুলো যুক্ত করে সম্পত্তি মূল্যায়ন করতে হয়। তোমরা একটু আমার মোবাইল এবার একটু স্ক্রিনের দিকে তাকাও, দেখো এখানে বলা আছে এই আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী, খেয়াল করে একটু, IAS 16 অনুযায়ী স্থায়ী সম্পত্তি মূল্যায়নের জন্য সম্পদের ব্যয়ের সাথে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। বিষয়গুলো কি কি? 1. অর্জন ব্যয়, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকুইরিং কস্ট। 2. নির্মাণ ব্যয়, যেটাকে বলা হয় কনস্ট্রাকশন কস্ট। 3. পশ্চাৎকালীন বা পরবর্তী ব্যয়, যেটাকে বলা হয় সাবসিকুয়েন্ট কস্ট। তাহলে এটা দেখো একটা আইন আছে IAS 16, 12, 14। এখানে দেখো বলা আছে IAS 16, 22, আর উপরে যেটা বলা আছে IAS 16 অনুসারে। তার মানে এই যে কথাগুলো, এগুলো আমরা এমনিতে বললে হবে না, এগুলো আমাদেরকে IAS একটা আইন আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী জানতে হবে। তাহলে IAS অনুযায়ী আমাদের এই স্থায়ী সম্পত্তি মূল্যায়নের ক্ষেত্রে যে সকল ব্যয় সংযুক্ত করে দেবে তার নাম হলো অর্জন ব্যয়, নির্মাণ ব্যয় এবং পশ্চাৎকালীন বা পরবর্তীকালীন ব্যয়সমূহ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের সামনে থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলাম। দৃশ্যমান সম্পত্তি কাকে বলা হয়, অদৃশ্যমান সম্পত্তি কাকে বলা হয়, স্থায়ী সম্পত্তি কাকে বলা হয়, স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করবা কিভাবে, এই সকল থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি এখন তোমাদেরকে একটা অঙ্কের মধ্যে নিয়ে যাচ্ছি। এই যে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করব কিভাবে, তোমরা জানো প্রায় নৈবেত্তিকে এই কোশ্চেনটা হয়।
সেটা হলো সম্পত্তির নাম দেওয়া থাকে, তার সঙ্গে কতগুলো ব্যয় দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় যে স্থায়ী সম্পত্তির মোট মূল্য নির্ণয় করো। এটা আমাদের নৈবিত্তিকেও প্রশ্ন হয়, কখনো বা আমাদের সৃজনশীলে 4 মার্কের জন্য হয়, কখনো বা 2 মার্কের জন্য হয়। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চেন। তাহলে আমি এখন তোমাদের এই সৃজনশীল কোশ্চেনের একটা অঙ্ক তোমাদের দেখাবো, সেটা হলো স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করা হবে কিভাবে। আমি এখন তোমাদের একটা অঙ্ক করাবো, তবে তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্থায়ী সম্পত্তি আমি যখন মূল্যায়ন করব, মূল্যায়ন করার স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, কিভাবে স্ট্রাকচার অনুযায়ী তুমি স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে গেলে থিমটা কিভাবে থাকবে, তোমার অঙ্কের মধ্যে কতগুলো সম্পত্তির নাম দেওয়া থাকবে। তোমরা আবার বলছি, তোমার অঙ্কের মধ্যে কতগুলো সম্পত্তির নাম দেওয়া থাকবে এবং ওই সম্পত্তি সংক্রান্ত কতগুলো ব্যয় দেওয়া থাকবে। তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে হেডলাইন লিখতে হবে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন, স্থায়ী সম্পত্তির মূল্য নির্ণয়, তারপরে একটা স্ট্রাকচার করে তারপরে সম্পত্তির নাম লিখে তার ব্যয়গুলোকে যুক্ত করে সম্পত্তির মূল্যটা মূল্যায়ন করতে হবে। আমি একটা স্ট্রাকচার তোমাদের দিচ্ছি, এই দেখো তোমরা কিভাবে অঙ্কটা করবে। স্থায়ী সম্পত্তির মোট মূল্য নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখবো স্থায়ী সম্পত্তির মোট মূল্য নির্ণয়। এবার এখানে প্রথমে লিখবো বিবরণ, এখানে লিখবো সম্পত্তির নাম, এখানে কি লিখবো সম্পত্তির নাম। এখন ধরো তোমার অঙ্কের মধ্যে 2টা সম্পত্তি আছে, ভূমি এবং দালান কোঠা, তাহলে এখানে লিখবো ভূমি, এখানে লিখবো দালান কোঠা। আবার বলছি, ধরো তোমার অঙ্কের মধ্যে আছে ভূমি এবং দালান কোঠা, তাহলে ভূমি টাকা, দালান কোঠা টাকা। আমি আবার বলছি, তাহলে তোমার সম্পত্তি তুমি প্রশ্নের আগে পড়বা, প্রশ্ন পড়ে দেখবা আমার প্রশ্নের মধ্যে কি কি সম্পত্তি আছে, সম্পত্তির নামগুলো কি, এটা দেখে তারপরে তুমি সম্পত্তির নামটা লিখবা, তারপরে তুমি তার মূল্যটা মূল্যায়ন করবা। তো এখন ধরো আমার অঙ্কের মধ্যে দেখলাম ভূমি আছে, দালান কোঠা আছে। আবার তুমি দেখলা যে আরো একটা সম্পদ আছে যেটার নাম হচ্ছে হলো মেশিন, তাহলে তুমি এখানে লিখবা মেশিন। আমার বলার উদ্দেশ্য হলো, তুমি যখন সম্পত্তি বা স্থায়ী সম্পত্তির মোট মূল্য নির্ণয় করতে বলবে, তখন তুমি বিবরণ করে এই যে ঘরগুলো দেখছো, আমি 3টা ঘর করেছি, এখানে 3টা আমি ধারণা করেছি, অনুমান করে নিয়েছি 3টি সম্পত্তির কথা আছে। তোমার যদি অঙ্কের মধ্যে 2টি সম্পত্তির কথা থেকে 2টি লিখবা, যদি তোমার অঙ্কের মধ্যে 1টি সম্পত্তির কথা থেকে 1টি লিখবা। আমি এখানে দেখতে পাইলাম, আমি এখন তোমাদের যে অঙ্কটা করাবো, এই অঙ্কের মধ্যে 2টি সম্পত্তির নাম আছে, যে সম্পত্তির নামটা আছে আমি সেই অনুযায়ী এখন স্ট্রাকচারটা সবটা তোমাদের কেটে দিচ্ছি। আমি এখন তোমাদের যে অঙ্কটা করাবো, সে অঙ্ক অনুযায়ী আমি তোমাদের সামনে ছকটা কেটে নিচ্ছি। একটু দেখো, একটা হলো ভূমি টাকা, আর একটা হলো মেশিন টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি এখনই তোমাকে স্ক্রিনে একটা অঙ্ক দেখাবো, যে অঙ্কটা আমি তোমাদের সামনে করব। এই অঙ্ক অনুযায়ী যখন করতে যাব, তখন আমি তোমাদের কি করব, এই যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার অনুযায়ী তুমি অঙ্কটা করবা। প্রথমে বিবরণ করে বিবরণ লিখবা, যে সকল টাকাগুলো ভূমির সাথে সম্পর্কে সেটা ভূমি করে লিখবা, আর যে সকল ব্যয়গুলো মেশিনের সঙ্গে সম্পর্কে সেটা মেশিন করে লিখবা। যখন সম্পূর্ণটা লেখা হয়ে যাবে, তখন তোমরা কি করবা, এভাবে এখানে দাগ দিয়ে এখানে লিখবা মোট মূল্য। মোট মূল্য লিখে টাকাটা লিখে এখানে আমরা 2 দাগ দিয়ে ক্লোজ করে দেব। তাহলে এই যে আমরা এভাবে আমরা মূলত স্থায়ী সম্পত্তির মোট মূল্য নির্ণয় করব। এটা হলো স্ট্রাকচার। এই বিবরণের ঘরে লিখবো হলো আমার সম্পত্তি সংক্রান্ত যে অর্থগুলো ব্যয় হয়েছে সেগুলো লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু স্ক্রিনে অঙ্কের মধ্যে চলে যাই। আমরা স্ক্রিনে দেখতে পাইলাম সর্বপ্রথমে যেটা আছে, সাগর পাবলিশার্স 1 খণ্ড জমি ক্রয়ের জন্য, সাগর পাবলিশার্স 1 খণ্ড জমি ক্রয়ের জন্য মালিককে নগদ 15 লক্ষ টাকা প্রদান করে। এছাড়াও রেজিস্ট্রেশন বাবদ 50,000 টাকা, দলিল লেখা বাবদ 15,000 টাকা, দালালের কমিশন বাবদ 20,000 টাকা, সম্পদ কর বাবদ 10,000 টাকা ও বিবিধ খরচ বাবদ 8,000 টাকা প্রদান করা হয়। কোম্পানি তাদের কারখানার জন্য একটি মেশিন ক্রয় করে। কোম্পানি তাদের কারখানার জন্য
একটি মেশিন ক্রয় করে, মেশিনটি ক্রয়ের জন্য বিক্রেতাকে নগদ 5,000 টাকা 5 লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়াও শিপিং খরচ বাবদ 25,000 টাকা, বিক্রয় কর বাবদ 12,000 টাকা, সংস্থাপন খরচ বাবদ 25,000 টাকা এবং টেস্টিং খরচ বাবদ 5,000 টাকা প্রদান করা হয়। তোমাকে বলা হয়েছে সাগর পাবলিশার্সের স্থায়ী সম্পত্তির মোট পরিমাণ নির্ণয় করো। দেখো কোশ্চেনটা কি বলা হয়েছে, তাহলে তোমরা দেখতে পেলা এখানে বলা হয়েছে যে সাগর পাবলিশার্স এক খণ্ড জমি ক্রয় করেছে, জমি ক্রয় করতে নগদে দিছে 15 লক্ষ টাকা, রেজিস্ট্রেশন খরচ দিছে 50,000 টাকা, দলিল লেখা বাবদ দিছে 15,000 টাকা, দালালের কমিশন দিছে 20,000 টাকা, সম্পদ কর দিয়েছে 10,000 টাকা, বিবিধ খরচ দিয়েছে 8,000 টাকা। এছাড়া এই কোম্পানিটি পরিচালনার জন্য তাদের একটা কারখানা রয়েছে, এই কারখানার জন্য একটি মেশিন ক্রয় করেছে, সেই মেশিনের জন্য যার কাছ থেকে মেশিন কিনছে সেই বিক্রেতাকে দিয়েছে হলো 5 লক্ষ টাকা এবং বিশেষ শিপিং খরচ দিয়েছে হলো 25,000 টাকা, বিক্রয় কর 12,000 টাকা, সংস্থাপন ব্যয় 25,000 টাকা এবং টেস্টিং খরচ দিয়েছে 5,000 টাকা। এখন কোশ্চেন করা হয়েছে সাগর পাবলিশার্সের স্থায়ী সম্পত্তির মোট পরিমাণ নির্ণয় করো। এখন বলেছে স্থায়ী সম্পত্তির মোট পরিমাণ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, স্থায়ী সম্পত্তির মোট পরিমাণ। ঠিক বোর্ডে বলো বা কলেজ পরীক্ষায় বলো নৈবিত্তিকে এইভাবে কোশ্চেনটা হয়, একটা কোশ্চেন দিয়ে বলে এই সম্পত্তির মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে স্থায়ী সম্পত্তি বলেছে, ভূমিও বলে নাই, মেশিনও বলে নাই। আমাকে কি করতে হবে, ওই স্থায়ী সম্পত্তি বলার মানে হলো এখান থেকে স্থায়ী সম্পত্তিগুলো কি কি এটাকে বের করে তারপর আমাকে মেশিনটা লিখতে হবে। তাহলে তুমি তো তখনই কেবলমাত্র জানতে পারবে স্থায়ী সম্পত্তিগুলো কি, যদি তুমি স্থায়ী সম্পত্তিগুলো কি তা জানতে পারো তাহলে সমাধান করতে পারবা। তাহলে এখন এখানে স্থায়ী সম্পত্তি আমরা কি কি পাইলাম, একটা হলো সে কি করেছে, ভূমি ক্রয়ের জন্য টাকা দিয়েছে, আর একটা হলো কারখানার মেশিন ক্রয় করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে স্থায়ী সম্পত্তি দুইটা, একটা হলো ভূমি, একটা হলো মেশিন। এখন তাহলে আমরা যে কাজটা করবো সেটা হলো আমি এখন তোমাদের অঙ্কটা দেখাবো, অঙ্কটা কিভাবে উপস্থাপন করতে হবে। তাহলে আমি এখানে লিখবো, প্রথমে লিখবো সাগর পাবলিশার্স স্থায়ী সম্পত্তির মোট মূল্য নির্ণয়, বিবরণ, একটা হলো ভূমি আর একটা হলো মেশিন। তাহলে প্রথমে আমার কি করা হয়েছে, এটা করার জন্য নগদ টাকা দেওয়া হয়েছে। সবার প্রথমে দেখলাম আমরা এই সম্পত্তিটা ক্রয়ের জন্য কি করেছে, নগদ টাকা প্রদান করা হয়েছে। তাই আমি লিখবো ভূমির জন্য নগদ প্রদান। শিক্ষার্থী প্রথমে বলা হয়েছে ভূমির জন্য নগদ প্রদান 15 লক্ষ টাকা। আমি এই যে এখানে 15 লক্ষ টাকা লিখে দিলাম, ভূমির জন্য নগদ প্রদান 15 লক্ষ টাকা। এরপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন খরচ, এখানে লিখবো এবার এখানে আছে রেজিস্ট্রেশন খরচ 50,000 টাকা। তারপরে রয়েছে দলিল খরচ, দলিল লেখা বাবদ খরচ গিয়েছে 15,000 টাকা। এরপরে দেখো কোশ্চেনে বলা আছে দালালের কমিশন, দালালের কমিশন গিয়েছে 20,000 টাকা। সম্পদ কর, দিয়েছি 10,000 টাকা। আর বিবিধ খরচ দিয়েছি 8,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে টাকাগুলো গিয়েছে সব ভূমির জন্য গিয়েছে। কারণ তুমি দেখবা কোশ্চেনের মধ্যে বলা আছে যে সাগর পাবলিশার্স একটি ভূমি ক্রয়ের জন্য নগদ দিয়েছে এত টাকা এবং তার সঙ্গে কিছু খরচ দেওয়া হয়েছে। তাহলে তোমাকে সংজ্ঞায় কি বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছি যে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন করতে গেলে স্থায়ী সম্পত্তির মূল মূল্যের সঙ্গে তার আরো যে আনুষঙ্গিক যে ব্যয়গুলো আছে এই ব্যয়গুলোকে যুক্ত করে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করতে হয়। তাহলে আমি সম্পত্তির জন্য মূল দিয়েছি 15,000 টাকা, আর এই ভূমির জন্য অন্যান্য কতগুলো ব্যয় করেছি ওই ব্যয়গুলো আমি ভূমির সঙ্গে যুক্ত করে দিব, এটা হলো আমার ভূমির মোট পরিমাণ নির্ণয় হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী, পরে আবার ছিল উনি একটি কারখানা, অর্থাৎ এই সাগর পাবলিশার্স কারখানা পরিচালনার জন্য একটি মেশিন ক্রয় করেছে, এবং মেশিন ক্রয় করতে গিয়ে সেখানে নগদ দিয়েছে 5 লাখ টাকা। তাহলে এখানে লিখবো মেশিনের জন্য নগদ প্রদান, মেশিনের জন্য নগদ প্রদান, এটা মেশিনের জন্য, মনে রাখবো ভূমি না মেশিন, মেশিনের জন্য নগদ প্রদান 5 লাখ টাকা। এরপরে শিপিং খরচ দেওয়া হয়েছে 25,000 টাকা। শিপিং খরচ 25,000 টাকা, বিক্রয় কর 12,000 টাকা, তারপর বলা সংস্থাপন ব্যয় 25,000 টাকা, সবশেষ তোমাকে যেটা বলা হয়েছে টেস্টিং খরচ। টেস্টিং খরচ হচ্ছে 5,000 টাকা। আমার আর কোনো খরচ এখনো দেখলাম না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন অঙ্কটা করবে, অঙ্কের মধ্যে এভাবে সম্পত্তি বলা থাকবে, সম্পত্তির মোট মূল্য থাকবে, তার সঙ্গে আরো আনুষঙ্গিক খরচ দেওয়া থাকবে। এই ব্যয়গুলোকে তোমার যে খরচটা যে সম্পত্তির সঙ্গে সম্পর্ক, ওই ব্যয়টাকে ওই সম্পদের মধ্যে যুক্ত করে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করতে হবে। আমরা এখানে সম্পত্তির মোট মূল্য নির্ণয় করলাম। এখন আমার কি করতে হবে, সব টাকা লেখা হয়ে যাওয়ার পরে লিখতে হবে মোট। এবার আমি লিখবো মোট। মোট মূল্য লিখে যোগ করব। যোগ করলে 15,50,000, 15,000, 20,000, 10,000, 8,000 এইসব যোগ করলে আমাদের কত হয় সেটা আমরা একটু দেখবো যে কত হচ্ছে যোগ করলে। ক্যালকুলেটর ধরে তোমরা একটু যোগ করে ফেলো। আমরা যোগ করলে এটা পাচ্ছি 16,03,000, এটা পাচ্ছি 16,03,000, আর এটা পাচ্ছি 5,67,000 টাকা। এখন তাহলে আমি যখন উত্তরটা লিখবো, উত্তরটা লেখার সময় লিখবো উত্তর ভূমির মূল্য 16,03,000 টাকা। উত্তর ভূমির মূল্য 16,03,000 টাকা এবং মেশিনের মূল্য 5,67,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের সম্পত্তি মূল্যায়নের একটি অঙ্ক, যেটা আমাদের আবারও বলছি বোর্ড পরীক্ষায় বিশেষ করে নৈবেত্তিকে আসে, সৃজনশীলে 4 মার্কের বা 2 মার্কের জন্য আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু তোমরা অনেকে কি করো, আমরা দেখি অবচয়ে ঢুকেই সরাসরি অবচয় করা শুরু করে দাও। মনে রাখবা, অবচয় থেকে সম্পূর্ণ অঙ্ক যে আসবে এমন কোনো কথা নাই। আমরা অবচয় করব, অবচয় হলো দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির একটা পার্ট। তাহলে আগে আমাদের কি করতে হবে, দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি মূল্যায়ন করা শিখতে হবে, তারপরে অবচয় শিখতে হবে। তাহলে আমি আগে যে চ্যাপ্টারটার মূল অঙ্কটাই জানলাম না, সরাসরি অবচয় করে কি করব। তাহলে মনে রাখবো, আবারও বলেছি নৈবিত্তিকে অবশ্যই তোমাদের নৈবিত্তিকে এই কোশ্চেনটা আসে, সৃজনশীলও আসে। তো আমি আজকে তোমাদের দেখালাম সম্পত্তি মূল্যায়ন হয় কিভাবে। নেক্সট ক্লাস আমার যেদিন হবে, ওই দিন আমি তোমাদেরকে যেভাবে এই ক্লাস নিই, আমি ফেসবুক লাইভে নিতে পারি অথবা জুম অ্যাপেও নিতে পারি। যেভাবে নেই নিয়ে গেলে আমি গ্রুপে বলে দেবো, সেই অনুযায়ী আমি ক্লাসটা নিব। নেক্সট ক্লাস আমার হবে অবচয় নিয়ে, অবচয় মূল্যায়ন পদ্ধতি। কারণ জানো, এই পুরো অধ্যায়টাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্থায়ী সম্পত্তি মূল্যায়ন পদ্ধতি, একটা হলো অবচয় নির্ণয় পদ্ধতি। আমি আজকে স্থায়ী সম্পত্তি মূল্যায়ন পদ্ধতি শেষ করলাম, আগামী ক্লাসে অবচয় নির্ণয় পদ্ধতি শেষ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, স্থায়ী সম্পত্তি মূল্যায়ন পদ্ধতিটা আরেকবার আলোচনা করছি। যখন কোনো সম্পত্তির একটা মূল্য দেওয়া থাকবে, সম্পত্তি সংক্রান্ত ব্যয় দেওয়া থাকবে, আমি সম্পত্তির মূল্য এবং ব্যয়গুলোকে যুক্ত করে একত্র করে আমি এটা অঙ্কটা পড়ব। পড়ার পরে আমি একটা স্ট্রাকচার কাটবো, যে সম্পত্তি করা হয়েছে সেই সম্পত্তিগুলো লিখবো, লিখার পরে ব্যয়গুলো লিখে যে ব্যয়টা যে সম্পত্তির জন্য হয়েছে ওই ব্যয়টাকে ওই সম্পত্তির মধ্যে লিখে সম্পত্তির মোট মূল্যটা যোগ করবো। তাহলে এটা হয়ে যাবে আমার কি, সম্পত্তির মোট মূল্য নির্ণয়। এটা ছিল আমাদের আজকের অঙ্কটা। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে এই অঙ্কটা, যে অঙ্কটা আমি তোমাদের সমাধান করলাম, এই অঙ্কটাই আমি আবার স্ক্রিনে একটু তোমাদের দেখাচ্ছি। একটু স্ক্রিনে চলে যাও। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা ছিল কি, অঙ্কটা ছিল
সাগর পাবলিশার্স একখণ্ড জমি ক্রয়ের জন্য মালিককে নগদ 15,000 টাকা প্রদান করে। এছাড়া রেজিস্ট্রেশন খরচ 50,000 টাকা, দলিল লেখাবোধ 15,000 টাকা, দালালের কমিশন 20,000 টাকা, সম্পদ কর 10,000 টাকা, বিবিধ খরচ 8,000 টাকা প্রদান করা হয়। কোম্পানি তাদের কারখানার জন্য একটি মেশিন ক্রয় করে। মেশিনটি ক্রয়ের জন্য বিক্রেতাকে নগদ 5 লাখ টাকা প্রদান করা হয়। এছাড়াও শিপিং খরচ 25,000 টাকা, বিক্রয় কর 12,000 টাকা, সংস্থাপন খরচ 25,000 টাকা, টেস্টিং খরচ 5,000 টাকা প্রদান করা হয়। সাগর পাবলিশার্সের স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা সমাধানটা আমি সাথে তোমাদের একটু দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। সাগর পাবলিশার্সের স্থায়ী সম্পত্তি যখন নির্ণয় করেছি তখন আমরা এভাবে নির্ণয় করেছি। দেখো এখানে বিবরণ, ভূমি টাকা, মেশিন টাকা। প্রথমে বলা হয়েছে নগদ প্রদান 15 লক্ষ টাকা, রেজিস্ট্রেশন খরচ, দলিল লেখা, দালালের কমিশন, সম্পদ কর, বিবিধ খরচ, মেশিনের জন্য নগদ প্রদান, শিপিং খরচ, বিক্রয় কর, সংস্থাপন ব্যয়, টেস্টিং খরচ এবং সব মিলে শেষে যোগ করলে আমাদের মোট টাকা হলো এই স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ভূমি হয়েছে 16,03,000 আর এটা হয়েছে 5,67,000 মেশিনের মূল্য। প্রিয় শিক্ষার্থী, আমি এইটা আমার ফেসবুক গ্রুপে, প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু এই যে অঙ্কটা তোমাদের সমাধান করলাম, এই অঙ্কটা ফেসবুক গ্রুপে দেওয়া আছে। তোমরা আমাদের এই গ্রুপ থেকে এই কোশ্চেনটা তুলে নেবে, ওইখান থেকে সমাধানটা দেখে নেবে। আমি বোর্ডে করালাম এটাও দেখবে, আবার যেটা আমি ল্যাপটপে যেটা ছবি তুলে দিয়েছি সেটাও তোমরা দেখবে। এখন তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমি যে অঙ্কটা করালাম সেম টু সেম একই রকমের, শুধু অ্যামাউন্ট ভিন্ন, কোম্পানি ভিন্ন, আর দু একটা হয়তো খরচ এক্সট্রা আছে। আমি তোমাদেরকে কি করেছি, ঠিক এরকম একটা অঙ্ক, যে অঙ্কটা আমি করালাম সেম একটা অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখতেছি। তোমরা অবশ্যই তোমাদের মোবাইল থেকে স্ক্রিন ছবি করে রাখবে, অথবা আমি আবার বলছি ফেসবুক গ্রুপে ঢুকে, এই গ্রুপের মধ্যে আমি কিছুক্ষণ আগে আমি ক্লাস শুরু করার আগে একটা পোস্ট দিয়েছি, সেখানে আজকের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের সামারিটা দিয়েছি, ওইখান থেকে তোমরা এটা আপলোড করে নিবে। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেটা হলো আজকের যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা একটু তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু স্ক্রিনে চলে যাও, হোমওয়ার্কে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্কটা হচ্ছে হলো কোহিনুর লিমিটেড একখণ্ড জমি ক্রয়ের জন্য মালিককে নগদ প্রদান করেন 25,000 টাকা। এছাড়া রেজিস্ট্রেশন খরচ 80,000 টাকা, দলিল লেখা 25,000 টাকা, দালালের কমিশন 10,000, সম্পদ কর 5,000, বিবিধ খরচ 8,000 টাকা প্রদান করা হয়। কোম্পানি তাদের কারখানার জন্য একটি মেশিন ক্রয় করে। মেশিনের বিক্রেতাকে দেয় 7 লাখ টাকা। এছাড়াও শিপিং খরচ আছে 15,000, বিক্রয় কর 15,000, সংস্থাপন 35,000, টেস্টিং খরচ 5,000 টাকা প্রদান করা হয়। স্থায়ী সম্পত্তির মোট মূল্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এর মধ্যে কোশ্চেনটা দেখেছো। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই অঙ্কটা, যে অঙ্কটা হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটা তোমরা খাতায় সমাধান করে আজকেই তোমরা কি করবে, আমাদের এই ফেসবুক গ্রুপে ঢুকে কমেন্ট বক্সে গিয়ে, আমি যেখানে ক্লাসটা নিয়েছি এই ক্লাসের নিচে তুমি কমেন্ট বক্সে গিয়ে তোমরা এখানে তোমাদের থেকে ছবি আপলোড করে যে সমাধানটা করছো খাতায় সমাধান করে ছবি তুলে তারপর কমেন্ট বক্সে গিয়ে তোমরা এই ছবিটা আপলোড করে দেবা। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের এই অঙ্কটা সমাধান দেখব, এবং এইভাবে আমরা যদি অঙ্কের ক্লাসে থাকি তাহলে আমাদের খুব সুন্দরভাবে সমাধান করা সম্ভব হবে। আবার বলছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমার কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল হচ্ছিল স্থায়ী সম্পত্তি মূল্যায়ন, আর একটা হচ্ছিল অপচয় নির্ণয় পদ্ধতি। আমি আজকে ক্লাসে স্থায়ী সম্পত্তি মূল্যায়নটা দেখাই দিলাম। আগামীকালকে আমি যেদিন ক্লাস থাকবে রুটিন অনুযায়ী তোমরা রুটিন দেখে নিবে, সেদিন আমি তোমাদেরকে অপচয় নির্ণয়টা দেখাবো। আজকের অধ্যায়টা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্য ছিল, পরীক্ষার্থীদের জন্য ছিল, একাদশের জন্য ছিল, এবং এটা একাদশের জন্য এটা একটা নতুন অধ্যায়। একাদশের জন্য নতুন অধ্যায়, আর দ্বাদশের জন্য নতুন না, এর আগে করেছো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এই অধ্যায়টা ভালো করে করবে, সবাই আমার সঙ্গে জয়েন থাকবে। যারা জয়েন করতে পারোনি তারা পরবর্তীতে গ্রুপে ঢুকে ভিডিওটা দেখে নেবে। আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আসো ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমাদের কলেজের সকল শিক্ষকের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। এই মহামারী দুর্যোগময় মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে রাখে, আমরা যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সবার সঙ্গে সবাই দেখা করতে পারি, আমাদের কলেজটা আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে, এই আশা করে আমি আমার আজকের লেকচারটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।